দাদান। চোখ খুলতেই দেখি বাবাই আমার সামনে। চেয়ারে বই পড়তে পড়তে কখন যে চোখটা লেগে গিয়েছিল খেয়ালই নেই। বাবাই হলো আমার ছোট ছেলের ছেলে। আমার দুই ছেলে এবং এক মেয়ে। বড় ছেলে চাকরি সূত্রে পরিবার নিয়ে জামশেদপুরে থাকে। এ বাড়িতে আমার স্ত্রী, ছোট ছেলে, বৌমা, নাতি আর নাতনি থাকি। বাবাই ক্লাস 12-এ পড়ে। ও বলল, পাড়ার ক্লাব থেকে কাল স্বাধীনতা দিবস উপলক্ষে তোমায় ডেকেছে। কিছু বক্তৃতা দিতে বলতে পারে তোমায়। ও প্রতি বছর যা করো আর কি। তারপর আবার ফুটবল ম্যাচ আছে। বললাম, বেশ যাবো। প্রত্যেকবারের মতো ফুটবল ম্যাচে নাম লিখিয়ে দিয়েছিস তো? বাবাই হ্যাঁ বলল। আচ্ছা দাদান, প্রতি বছর তো তুমি স্বাধীনতা দিবসের দিন তোমার ওই চাকরি জীবনের কথা কিংবা বিপ্লবীদের কথাই তো সবাইকে বলো। ভাষণেও তাই দাও। তা তোমার মিলিটারি জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে, মানে যে এটা তুমি হয়তো কাউকে কোনোদিন বলোনি? বললাম, অনেক কিছুই তো ঘটেছে, প্রায় সব বলেছি। তবে একটা কথা আমি আজও কাউকে বলিনি, তোর ঠাকুমাকেও না। বাবাই হেসে বলল, শুনেছি তুমি প্রথম যখন চাকরি পাও বেশ কম বয়স তোমার, কাশ্মীরে তোমার পোস্টিং ছিল। তা সেখানে কোনো কাশ্মীরি নারীর প্রেমে পড়েছিলে নাকি? বলো না, বলো না, ও দাদান, বলো না। না রে ওসব কিছু না। যেটা শুনলে হয়তো তুই ভাববি সত্যি কতটা দুঃখজনক সেই ঘটনা। এখনকার সময় এ কথা বললে কেউ বিশ্বাসই করবে না আমায়। সাল 1950। ভারত স্বাধীনতা পেয়েছে 3 বছর হয়েছে। আমি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করছি তখন। কাশ্মীরে আমি ছিলাম। নবগঠিত ভারত তখন অর্থনীতির দিক থেকে কিছুটা পিছিয়ে ছিল। তখনও মানুষের মধ্যে ধর্ম নিয়ে ভেদাভেদ ছিল। ভারতের পরিস্থিতি তখন কিছুটা দুর্বল ছিল। মাঝে মধ্যেই হিন্দু মুসলমানদের মধ্যে গণ্ডগোল লেগেই থাকতো। সুতরাং কাশ্মীরে তখন মিলিটারি টহল একটু বেশিই হতো। আমাদের টিম থাকতো বর্ডার সংলগ্ন এলাকার গ্রামগুলিতে। দিনে দুবেলাই আমাদের গ্রামগুলিতে টহল দিতে হতো, কারণ বহু মানুষ সেই সময় বর্ডার পেরিয়ে কাশ্মীরে চলে আসছিল। তাই নবগঠিত এই ভারতে অর্থনীতিতে খুব চাপ সৃষ্টি হচ্ছিল। তাই খুব কড়াকড়িভাবেই আমাদের টহল দিতে হতো। সেই গ্রামের বেশ কিছু বাড়ি ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। শুনেছি স্বাধীনতার সময় দাঙ্গার ফলে এমনটা হয়েছিল। কত মানুষ যে এখান থেকে চলে গেছে আর কত যে এসেছিল তার হিসাব নেই। বেশ কয়েকটা মাস কেটে গেল। একদিন রাতে আমি আর আমার টিমের সকল সদস্যরা সেই গ্রামে টহল দিচ্ছে। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। চারপাশে কনকনে ঠান্ডা। হঠাৎ একটা দৃশ্য চোখে পড়ল। দেখি 6-7 বছরের ফর্সা কাশ্মীরি একটা বাচ্চা মেয়ে, বেশ মিষ্টি দেখতে মেয়েটাকে। আমাকে দেখেই একটা দেওয়ালের পাশে লুকিয়ে গেল। আমি এগিয়ে গেলাম সেখানে, কিন্তু মেয়েটাকে আর দেখতে পেলাম না। চোখের ভুল এতটা? না না, দেখি তো একবার ভালো করে, কিন্তু সেই মেয়েটিকে আর দেখতে পেলাম না। আর কিছু না ভেবে পুনরায় আমার কাজে মন দিলাম। পরদিন দুপুরে যখন টহল দিচ্ছি, গ্রামটাতে আবারও মেয়েটিকে দেখতে পেলাম। আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। প্রায় যখন আমি ডিউটিতে থাকি, সেই বাচ্চা মেয়েটিকে আমি দেখতে পাই। অনেককেই সেই মেয়েটির কথা বলেছি, কিন্তু সবাই বলেছে এই গ্রামেরই হয়তো কোনো মেয়ে। একদিন দুপুর নাগাদ যখন ডিউটি করছি, হঠাৎ মেয়েটি কোথা থেকে আমার সামনে চলে এলো। আমি বললাম, এই, কে তুই? সে কিছু বলল না, শুধু হাসলো। তার সেই হাসিতে যেন একটা মায়া আছে। আমি বললাম, শোন। সে শুধু মাথা নেড়ে হেসে না বলল। আমি বললাম, তোর নাম কি? বাড়ি কোথায়? শুধু হাসলো। তারপর দৌড়ে পালিয়ে গেল। বেশ অদ্ভুত তো মেয়েটা। পরদিন আবারও সেই মেয়েটিকে দেখতে পেলাম। মনে একটা সন্দেহ হলো, ও কি কিছু বলতে চাইছে নাকি মজা করছে আমার সাথে। এবারে মেয়েটি আমায় হাত নেড়ে ডাকছে। আমি একটু অবাক হলাম, মনে হলো কিছু একটা ব্যাপার আছে। মেয়েটি দৌড়াতে লাগলো, ওর পিছু নিলাম। বেশ ফাঁকা একটা নিরিবিলি জায়গায় এসে আমি পৌঁছালাম। আশেপাশে কোনো ঘর চোখে পড়ল না, শুধু একটাই জরাজীর্ণ বাড়ি চোখে পড়ল। একটু কালচে পোড়া ধরনের একটা কাঠের বাড়ি। বাড়িটার বেশ কিছু অংশ
ভেঙে পড়েছে। মেয়েটি দেখলাম হাসছে, হাত নেড়ে ইশারা করে আমায় বাড়িটার দিকে দেখালো। কি হয়েছে বাড়িটাতে? কোনো কথাই সে বলল না, শুধু মিটমিট করে হাসছিল। এবার একটু খটকা লাগতে শুরু করলো। কেই মেয়েটা, আর এই আগুনে পোড়া বাড়িটাকেই বা আমাকে দেখাচ্ছে কেন? হঠাৎ পেছন থেকে আমার সহকারী বন্ধু কাঁধে হাত রাখলো। দেখি রামচরণ। আমায় বলল। তোকে কিতনি বার ডাকলাম বলতো, কি করছিলিস? বললাম, আর বলো না, একটা বাচ্চা মেয়ে, বেশ কিছুদিন ধরেই তাকে আমি দেখছি, কিছু বলেও না। আজকে ওর পেছন পেছন এসেছি, এসে দেখলাম এই আগুনে পোড়া বাড়িটার সামনে ও আমায় নিয়ে এলো। রামচরণ বলল। বাচ্চা মেয়ে পর কাহা? আমি বললাম, এই তো। এ কি, কোথায় গেল মেয়েটা? আরে হ্যাঁ গো, একটা বাচ্চা কাশ্মীরি মেয়ে এখানে আমাকে নিয়ে এলো। বাড়িটার দিকে হাত দেখিয়ে ইশারা করে কি যেন বলতে চাইছিল, কিন্তু কোথায় গেল? এই মেয়ে, কোথায় গেলি রে? রামচরণ বলল। কি আছে এ বাড়িতে? अरे वैसे भी आगूने पूरा सब जला हुआ बारी, क्या रहेगा यहाँ पे? तू चल मेरे साथ। বললাম, না গো, আমার মনে হচ্ছে কিছু একটা আছে এখানে। রামচরণ বলল। अच्छा कुछ भी रहे, अभी चल मेरे साथ, शाम হচ্ছে ক্যাম্পে वापस जाना पड़ेगा। চোখ যখন খোলে তখন সকাল 5:30 বাজে। আমাদের যিনি টিম লিডার এবং রামচরণ সেই বাড়িটাতে গেলাম। বাড়ির ভেতরে সব জিনিসপত্র আগুনে পুড়ে গেছে, কিছু খুঁজে পেলাম না। বাড়ির পেছনে ছোট একটা জায়গা আছে, আমি সেখানে এলাম। গাছের শুকনো পাতা, ডাল সব পড়ে আছে সেখানে। মেয়েটাকে আবারও আমি দেখতে পেলাম। রামচরণকে বলতে যাব যেই, সেখানে আর মেয়েটাকে দেখতে পেলাম না। কি হচ্ছে এসব আমার সাথে? কি মনে হলো, একটা বড় গাছের সামনে মাটি একটু যেন বেশি উঁচু ধরনের। আমার টিমের সদস্য এবং আমি মিলে সেই জায়গাটাকে খুঁড়লাম। 4 ফুট মতো গর্ত খোঁড়ার পর যা দেখলাম, শরীর যেন শিউরে উঠল। 3টে নরকঙ্কাল। বুঝতে অসুবিধা হলো না, সেই মেয়েটি হয়তো এটাই আমায় বোঝাতে চেয়েছিল। পরে সেই 3টি নরকঙ্কালকে আবার ওখান থেকে তুলে কবরস্থানে দাফন করা হয়। সেই মেয়েটাকে আমি আবারও দেখেছি, মুখে তার মিষ্টি হাসি। আমার 2 চোখ দিয়ে জল ঝরে পড়ল। চোখের পলকে সে যেন কোথায় মিলিয়ে গেল। অনেক খোঁজ খবর করার পর জানতে পারলাম, ওই বাড়িতে এক মুসলিম দম্পতির পরিবার তার ছোট মেয়েকে নিয়ে থাকতো। নামটা না হয় নাই বললাম। 1947-এর দেশভাগের সময় যখন তাদের দলের লোকেরা পাকিস্তানে যাবে বলে ঠিক করে, তখন তারা আপত্তি জানায়। তারা ভারতে থাকবে বলে ঠিক করে। পুরো বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়। লোকে বলতো আগুনে পুড়ে নাকি তারা মারা গিয়েছে, কিন্তু তাদের মৃতদেহ পাওয়া যায়নি। সেটা যে আসলে মাটির তলায় চাপা ছিল, সেদিনই সবাই জানতে পারে। এই বিভাজন যে কত মানুষকে মেরেছে, কত নিরীহ হিন্দু মুসলিম যে মারা গেছে, তা হয়তো হিসাবই নেই। তার মধ্যে হয়তো বহু ছোট শিশুরাও ছিল, যাদের পরিচয় আজও জানা যায়নি। হয়তো সেই মেয়েটিও তাদের মধ্যেই একজন।